বজ্রপাত শব্দটাই কেমন জানি ভয়ঙ্কর। বাংলাদেশে প্রতি বছর শুধুমাত্র বজ্রপাতের কারণে ৩০০-র অধিক মানুষের প্রাণহানি ঘটে। ২০১৬ সালে তৎকালীন বাংলাদেশ সরকার বজ্রপাতকে একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। শিলাবৃষ্টি পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত শিলাবৃষ্টিতে সবচেয়ে বড় যে শিলাখণ্ডটি ছিল, সবচেয়ে বেশি ওজনের যে শিলাখণ্ডটি ছিল, তার ওজন ছিল, তোমরা কত জানো? তার ওজন ছিল 1.02 কেজি, অর্থাৎ 1 কেজি 20 গ্রাম। বন্ধুরা, তোমরা জানলে আরো অবাক হবে, সেই শিলাখণ্ডটি ভূপৃষ্ঠে পতিত হয়েছিল মাত্র কিছুদিন আগে, 1986 সালের 14 এপ্রিল। সেদিন শিলাবৃষ্টিতে, একদিনের শিলাবৃষ্টিতে 92 জন মানুষের প্রাণহানি ঘটেছিল। বন্ধুরা, তোমরা জানলে আরো অবাক হবে, বিশ্ব আবহাওয়া সংস্থা WMO কর্তৃক স্বীকৃতি প্রাপ্ত পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় শিলাখণ্ডটি পতিত হয়েছিল আমাদের বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যেটা গতানুগতিক পড়াশোনার টপিক না। হ্যাঁ, তো আমাদের টপিকগুলো হচ্ছে, আজকে দেখো, দেখতে পাচ্ছ, বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত। বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত। তো এই টার্মগুলোর সাথে না আমরা পরিচিত। এখন তো বৃষ্টির সময় না, তো বৃষ্টি হয়, ঝড় হয়, শিলাবৃষ্টি হয়, বজ্রপাত হয়, কিন্তু এগুলো আসলে কেন হয়, কিভাবে হয়, কখন হয়, এগুলো আমরা জানি না। এগুলো উত্তরগুলো আমাদের অজানা। আমাদের মনে প্রায় সময় প্রশ্ন জাগতো, হ্যাঁ, জাগে, কিন্তু আমরা হয়তো ওইভাবে রিসার্চ করি না, এই জন্য জানা হয় না। তো যেহেতু এখন এই সিজনটা চলতেছে, তা আমার মনে হয় যে এই সময় যদি এরকম একটা আলোচনা করি, তাহলে প্র্যাকটিক্যালি মনে রাখতে পারবো। ঠিক আছে? এমন হইতে পারে যে যখন ভিডিও দেখতেছো, আমার ভিডিওটা দেখবা, তখন দেখবা যে বাইরে বৃষ্টি হচ্ছে, তখন বজ্রপাত হচ্ছে, তখন প্র্যাকটিক্যালি মাথার মধ্যে যখন ঘুরবে, প্র্যাকটিক্যালি চিন্তা করবা, তখন আসলে তুমি আজীবনের জন্যই মনে রাখতে পারবা। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমাদের টপিক হচ্ছে বৃষ্টি। তো বৃষ্টিটা আসলে কিভাবে হয় সেটা তো আমরা মোটামুটি অনেকে জানি, যে পৃথিবীতে যতগুলো পানির উৎস আছে, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, এগুলো থেকে পানি সূর্যের তাপে বাষ্প আকারে, আর এটা হচ্ছে আমাদের সমুদ্র অথবা সাগর অথবা নদী, তো সেখান থেকে পানি হচ্ছে এইভাবে এইভাবে বাষ্প আকারে উপরের দিকে উড়ে চলে যাচ্ছে। এটা ধরো আমি এখানে সূর্য দিলাম, সূর্যের তাপে বাষ্প আকারে উপরে চলে যাচ্ছে। তো চলে গিয়ে হচ্ছে ওরা আলটিমেটলি জলীয় বাষ্পগুলা এভাবে মেঘ আকারে জমা হচ্ছে। তো অনেকে আমরা অনেক সময় মেঘ আর হচ্ছে বৃষ্টির মধ্যে গোলায় ফেলি। হ্যাঁ, আমরা ছোটবেলায় ধরো এটা বেশি করতাম আর কি, যে বলতাম যে মেঘ আসতেছে, মেঘ আসতেছে। আসলে কি তাই? মেঘ আর বৃষ্টির মধ্যে পার্থক্য আছে না? তো দেখবা যদি গ্রামের বাড়িতে বলো যে বৃষ্টি, তাহলে বলবে যে ওরে বাবারে এত বড় শিক্ষিত হয়ে গেছে, ট্রোল করে ছোট ভাই বোন থাকলে। না, আসলে বৃষ্টি তো বৃষ্টি। হ্যাঁ, তা আমি যদি মেঘ বলি তাহলে এটা ভুল হবে না? ভুল হবে। তো যাক, দেখো, তো এই যে জলীয় বাষ্পগুলা, এগুলা হচ্ছে মেঘ আকারে এখানে জমা হচ্ছে। তো তারপর এই যে মেঘের লেয়ারটা আছে, এটার উপরে যে লেয়ারটা আছে, সেখানে হচ্ছে আমাদের খুবই ঠান্ডা একটা লেয়ার। হ্যাঁ, তোমরা তো জানো না, হয়তো পরে জানবা, যে পৃথিবী অনেকগুলা লেয়ারে অবস্থিত। পৃথিবীর যে উপরি ভাগটা আছে, অনেকগুলো লেয়ারে ভাগ করা হয়েছে। ধরো, যদি ভুল না করে থাকি, মাটি থেকে 12 কিলোমিটার পর্যন্ত একটা লেয়ার আছে, যেখানে হচ্ছে আমরা বাতাস শ্বাস গ্রহণ করি। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো একটা ব্যালেন্স থাকে। এরপরে আরেকটু উপরে যদি আমরা উঠি,
সেইখানে পরিবেশ একরকম, এরপর আরেকটু উপরে আরেকটু উপরে। হ্যাঁ, তো একটা সময় গিয়ে হচ্ছে আমাদের টেম্পারেচার কমতে থাকে। হ্যাঁ, তো পৃথিবীর সাথে যে একদম যে ধরো হচ্ছে এটা পৃথিবী না, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। তো এই যে প্রথম লেয়ারটা, এইটুকুর মধ্যে হচ্ছে আমাদের বসবাস আর কি। তো এই প্রথম লেয়ারের পরে, প্রথম লেয়ার পার হয়ে হচ্ছে আমাদের এই যে বিমান, হ্যাঁ, উড়োজাহাজ, এগুলা চলে 12 কিলোমিটার 13 কিলোমিটার উপরে। উড়োজাহাজগুলা, বিমানগুলা হচ্ছে আমাদের চলাচল করে আর কি। তো যাক, ওইদিকে আমরা না যাই। আমরা বলতেছিলাম যেটা, যে জলীয় বাষ্পগুলো হচ্ছে এইভাবে মেঘ আকারে ভেসে বেড়াচ্ছে। তো এটার উপরে, উপরের লেয়ারে হচ্ছে আমাদের ঠান্ডা, খুবই ঠান্ডা। তো এই জলীয় বাষ্পগুলো সেখানে গিয়ে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণায় পরিণত হচ্ছে। কি হচ্ছে ভাই? বরফ কণায় পরিণত হচ্ছে। কারণ সেখানে টেম্পারেচার 0 ডিগ্রির চেয়ে নিচে। ঠিক আছে? তো তুমি চিন্তা করো যে আমরা যখন বৃষ্টির অভাবে প্রচন্ড গরমে এখানে আমরা হাঁপাচ্ছি, নিচে মেঘের উপরে, ঠিক উপরে ওইখানে একদম ঠান্ডা অবস্থা। হ্যাঁ, ওইখানে একদম শীতল অবস্থা। তো এই মেঘগুলা ওইখানে গিয়ে বরফ হিসেবে জমা হয়। এরপর হচ্ছে এই বরফটাই নিচে নেমে আসে। হ্যাঁ, তো এই যে বৃষ্টিটা, বৃষ্টিটা কিভাবে নেমে আসে ভূমিতে, সেটার অনেকগুলা ক্যাটাগরি আছে। ঠিক আছে? বৃষ্টি যে কিভাবে নেমে আসে সেটার অনেকগুলা ক্যাটাগরি আছে, অনেকগুলো বলে 4টা আর কি। হ্যাঁ, আমাদের 4টা ক্যাটাগরিতে হচ্ছে আমাদের নেমে আসে আর কি। প্রথমে আমাদের হচ্ছে স্নো, এরপর হচ্ছে রেন, এরপর হচ্ছে আমাদের স্লিট, এরপর হচ্ছে আমাদের হেল। ঠিক আছে? এই 4টা ভাগে হচ্ছে আমাদের প্রেসিপিটেশন পড়ে, মানে আকাশ থেকে এই যে মেঘগুলা, এগুলো এই 4 ভাগে নেমে আসতে পারে 4টা পদ্ধতিতে। তো দেখি কোনটা কি। তো তার মধ্যে প্রথম আছে হচ্ছে আমাদের স্নো। হ্যাঁ, তুষার আকার আর কি। তো এই যে স্নোটা দেখো, এই স্নোটা হচ্ছে তুষার আর কি। আর এটা তো বৃষ্টি জানোই, এটা হচ্ছে আমাদের তুষারপাত, আর এটা হচ্ছে আমাদের শিলাবৃষ্টি, শিলা আর কি। এখন তুষার আর তুষার, এই যে স্লিট, স্নো আর স্লিট, এই দুইটার মধ্যে একটা কানেকশন আছে, দেখ বলি পরে। তো প্রথমে দেখো যে স্নোটা, তো এই যে বললাম, ধরো এরকম মেঘের লেয়ার আছে, মেঘের লেয়ার এটা। তো সেটা এখানে যে উপর হচ্ছে আমাদের খুবই ঠান্ডা লেয়ার। ঠিক আছে? এটা হচ্ছে খুবই কোল্ড। এখন এখান থেকে জলীয় বাষ্পগুলো এখানে গিয়ে তো বরফ কণা হচ্ছে। তা এই বরফ কণাগুলো যখন হয় না, তখন হচ্ছে এই যে ধরো এরকম বরফ কণা, এখানে এরকম বরফ কণা হয়। হ্যাঁ, তো এই বরফ কণাগুলো হচ্ছে নিচে নেমে আসতে চায়। এখানে বরফ কণাগুলো হয়, তারপর এখানে নিচে নেমে আসে। তো নিচে যখন আমাদের বাতাস থাকে, তো সেই বাতাসটা আবার ধাক্কা দেবে, তাহলে এই বরফ কণাটা আবার উপরে উঠে যায়। কিন্তু একটা পরিবর্তন কি হয়, এই যে এখানে জলীয় বাষ্প, এই জলীয় বাষ্পের সাথে সে গায়ে মারতেছে। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম, এরকম এভাবে আসে যায়, তারপর আবার আসে, আবার যায়, মানে এভাবে ঘুরতেই থাকে। এই যে বরফ কণাটা আছে না, ছোট্ট একটা বরফ কণা, যেটা এখানে হয়েছিল, এইটা হচ্ছে এইভাবে এই মেঘের মধ্যে এভাবে ঘুরতে থাকে, ঘুরতেই থাকে। ঠিক আছে? তো ঘুরতে ঘুরতে প্রতিবার, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম বরফ কণা ছিল, প্রাথমিক বরফ কণা।
এটা হচ্ছে আমাদের বরফ কণা। এখন এই যে বললাম, ধরো একবার একটা ঘুরতেছে, এটা মেঘ না, একবার ধরে এভাবে ঘুরে গেছে, তো এটার মধ্যে একটা লেয়ার যুক্ত হয়েছে। এই যে এখান থেকে জলীয় বাষ্প থেকে আরেকটু লেয়ার যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে আমাদের তুষার আর কি। ঠিক আছে, এই লেয়ারটা এতটা শক্ত না। তো এটা যখন আরো লেয়ার যুক্ত হবে, আরো ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, তখন একটা সময় এটা বড় হয়ে যাবে, তখন হচ্ছে সেটা শিলায় কনভার্ট হবে। তখন আর পৃথিবী পৃষ্ঠ থেকে যে বায়ু চাপটা দিচ্ছে, সেই বায়ু চাপটা এটাকে আর ওইখানে ধরে রাখতে পারবে না। আবার বলি, একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। এখানে হচ্ছে আমাদের মেঘের লেয়ার, আর এটা হচ্ছে আমাদের ঠান্ডা লেয়ার। ঠিক আছে, এটা আমাদের ঠান্ডা লেয়ার। তো এখানে হচ্ছে আমাদের এই বরফ কণাগুলা এভাবে তৈরি হয়েছে। এই বরফ কণাগুলা নিচে নামতে চায়, কিন্তু যখন ঘূর্ণিঝড় হয় না, তখন দেখো না যে এলোমেলো করে বাতাস বয়। এই এলোমেলো বাতাসগুলা এই এইখানে যে মেঘটা আছে সেটাকে সব সময় উপরের দিকে ঠেলে রাখে। এই জন্য এই বরফ কণাটা যখন এখানে নেমে আসে, তো নিচ থেকে যে আবার এলোমেলো করে বাতাস দেয়, চাপ দেয় বায়ু, সেই কারণে সেটা আবার উপরে চলে যায়। ঠিক আছে, তো উপরে যখন চলে গেল তখন কি হইলো, এই যে এখানে মেঘ থেকে জলীয় বাষ্প গ্রহণ করে একটু মোটা হইলো। হ্যাঁ, একটু মোটা, ধরো যে আমার এইটুকু হইলো, প্রথমে বিন্দু থেকে এইটুকু হইলো। তারপরে এইভাবে আবার সে নিচে নামতে চায়, আবার এরকম ধাক্কা দেয়, তো তারপর আরেকটু লেয়ার যুক্ত হইল। ঠিক আছে, এভাবে করতে করতে একটা সময় অনেক বেশি বড় হয়ে যায়, তখন আর এই বায়ুর চাপ তারে এখানে ধরে রাখতে পারে না। তখন সে বায়ুর চাপ উপেক্ষা করে সে নিচে চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিলা। এটা কি ভাই? শিলাবৃষ্টি। ঠিক আছে, এখন তাহলে তুষারটা কি, স্নোটা কি? তুষারটা হচ্ছে ওই যে যখন আমাদের প্রথম দিকে একটা পাতলা লেয়ার তৈরি হয়েছিল, হালকা আর কি, এটা হচ্ছে আমাদের তুষার। এটাও মাটিতে নেমে আসে। এটা কখন নেমে আসে ভাই? এটা হচ্ছে ওই যে তীব্র শীতল দেশগুলো আছে না, সাইবেরিয়ার মতো, যেখানে হচ্ছে বৃষ্টির মতো এরকম করে পড়ে। তো এই তুষারটা অনেক টিয়ার মতো। ওই যে তোমরা ছোটবেলায় আইসক্রিম খাইছো না, 2 টাকা 3 টাকা করে দিত, এরকম একটা টোঙা ছিল। তারপর এটার মধ্যে একটা বাক্সের মধ্যে কিছু বরফ, তারপরে মানুষ বলতো আর কি যে এটা হচ্ছে পচা বাত দিয়ে তৈরি করা। তো একটা চামচ দিয়ে ভেঙে ভেঙে গোড়া গোড়া করে তারপরে এখান থেকে অল্প কিছু এটার মধ্যে ভরে দিত। ঠিক আছে, এটার মধ্যে কিছু বরফের দানা এভাবে ভরে দিত, 5 টাকা 2 টাকা করে কিন্তু আর কি, ছিল কিনা? তো এগুলা কিন্তু একদম কঠিন বরফ না। হ্যাঁ, সবগুলো হচ্ছে ঘোরা ঘোরা আর কি, মোমের বা একদম নরম আর কি। এটা হচ্ছে তুষার। তো এগুলা বৃষ্টির মতো মাটিতে নেমে আসে। ঠিক আছে, আর এই শিলা, শিলা তো দেখলাই যে এটা যখন একটা বরফ আরো আরো লেয়ার তৈরি হইতে যখন খুব বেশি বড় হয়ে যায়, তখন আর এখানে টিকে থাকতে পারে না, তখন নিচে নেমে আসে। ঠিক আছে, যাক, এরপর হচ্ছে আমাদের বৃষ্টি। তো বৃষ্টি তো জানোই যে রেইন কখন হয়। হুম, আর আর হচ্ছে স্লিট, তুষারপাত। তো তুষারপাত তো দেখো, তুষারপাত আর তুষার মধ্যে এই যে স্নোর মধ্যে পার্থক্য আছে। তো তুষারটা দেখো, এটা হচ্ছে প্রথমে ধরো এরকম একটা বরফখণ্ড থাকে। হুম, এখন এমন একটা পরিবেশে আসছে
যেখানে হচ্ছে তোমার ধরো এই মাঝের লেয়ার এখান থেকে সে হচ্ছে নিচের দিকে নামতেছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার বরফ খণ্ড। এখন ধরো এই যে এখানে মাঝখানে এখানে খুব বেশি উত্তপ্ত, মাঝের লেয়ার হচ্ছে খুব বেশি উত্তপ্ত, এই লেয়ারটা বুঝতেছো তো, মানে এটা উপর থেকে পড়তেছে। তো ধরো এখানে নিচে নামার সময় সে এখানে এসে দেখলো যে অনেক বেশি উত্তপ্ত, তাপমাত্রা বেশি। তো এই বরফটা কি করবে, এখানে সে গলে যাবে, পানি হয়ে যাবে, ঠিক আছে। তো পরে ধরো নিচে আবার 0 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে এমন এলাকায় সে পড়তেছে যেখানে হচ্ছে বরফ অঞ্চল, মানে সাইবেরিয়ার মতো শীতল এলাকা। তো প্রথমে ছিল বরফ, তারপরে সে পানি হয়ে গেছে, তার আবার যখন সে নিচে নামবে তখন সে আবার বরফ হয়ে যাবে, ঠিক আছে। তো বরফ হিসেবে নামবে, কিন্তু তুমি এটাকে খুব বেশি সময় বরফ হিসেবে পাবা না, তখন সে আবার পানি হয়ে, সেটা ওই যে একটু আগে বললাম না, যে এরকম একটু ধর আইসক্রিমের মতো, তো এটার মধ্যে ওই যে বরফের দানা দানা ভেঙে দিতে এরকম, তো এটা হাতে নিয়ে এভাবে ঘষা দিলে ভেঙে যাবে এরকম। কিন্তু স্লিট যেটা আছে, স্লিটটা হচ্ছে টোটালি একদম বরফের মতো শক্ত, ঠিক আছে। এটা শক্ত ভাবে পড়ে, আর এটা হচ্ছে একদম বৃষ্টি পানির মতো, পানি যেভাবে পড়ে বৃষ্টির মতো, ঠিক সেভাবে স্নোটা বৃষ্টির সাথে বৃষ্টি টাইপের পড়ে আর কি, ঠিক আছে। তো এগুলো নিয়ে আর কথা না বলি, আমরা তো বলছি অনেক বৃষ্টি কিভাবে হয়, হ্যাঁ এটা তো বললামই। তো আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করি, যে এই যে ধর এটা মেঘ, এটা হচ্ছে মেঘের লেয়ার, এটা মেঘের উপর লেয়ারে হচ্ছে আমার জলীয় বাষ্পটা গিয়ে বরফে কনভার্ট হচ্ছে। তো সেই বরফটাই নেমে আসতেছে কখনো বৃষ্টি হিসেবে, আবার কখনো শিলাবৃষ্টি হিসেবে, আবার কখনো তুষার হিসেবে, কখনো বা তুষারপাতে। তো বৃষ্টি কখন নামে, যখন ধরো এই যে ভূমির টেম্পারেচার যদি হয় আমার 2 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি, হ্যাঁ। ধরো আমাদের পৃথিবীর, আমাদের বাংলাদেশে এখন বর্তমান টেম্পারেচার 34 ডিগ্রি, 35 ডিগ্রি বা 40 ডিগ্রি সেলসিয়াস থাকে। তো এই ধরনের এলাকায় যখন বৃষ্টি পড়বে, বৃষ্টি কিন্তু বৃষ্টি হোক শিলা হোক যাই হোক, ওইটা কিন্তু আলটিমেটলি এখান থেকে আসে বরফ খণ্ড থেকে, ছোট খণ্ড থেকে। এই বরফ খণ্ডটা আস্তে আস্তে এখানে মাটিতে আসার পর সেটা এই পথ পাড়ি দিয়ে আসার পর হচ্ছে সেটা পানি হয়ে যায়, ঠিক আছে। তো এই যে বৃষ্টি আকারে পড়ে। আবার যদি যেই পরিবেশে পড়বে বা যেই দেশের মধ্যে পড়বে, সেটার টেম্পারেচার যদি 2 ডিগ্রির চেয়ে কম হয়, মানে 0 ডিগ্রি, 1 ডিগ্রি মাইনাস এরকম থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা তুষার আকারে পড়বে, ঠিক আছে। তুষার বা তুষারপাতের মতো পড়বে, তখন আর বৃষ্টি হিসেবে পড়বে না। তো একটা বিষয় ক্লিয়ার কিনা, যে এখানে সেটা বৃষ্টি হোক কিংবা তুষার হোক কিংবা তুষারপাত হোক কিংবা শিলাবৃষ্টি হোক, তার প্রত্যেকটা আশা হচ্ছে আমাদের এই যে মেঘগুলা গিয়ে যে উপরের লেয়ারে ঠান্ডা হয়ে ঘনীভূত হয়ে বরফ খণ্ডে পরিণত হয়, তারপর ওই বরফ খণ্ডটাই পৃথিবীতে নেমে আসে। এখন সেটা হোক বৃষ্টি আকারে, হোক তুষারপাত আকারে, হোক শিলাবৃষ্টি আকারে, সেটা বিভিন্নভাবে ডিপেন্ডেবল আর কি, ঠিক আছে। ওকে ভাইয়া, এটা নিয়ে আর কথা না বলি। এবার দেখো আমাদের বৃষ্টির আরো কিছু টাইপ আছে, ঠিক আছে। বৃষ্টির ধরন আছে। তো ফার্স্টে যদি বলি দেখো কনভেকশনাল, ফার্স্ট হচ্ছে আমাদের কনভেকশনাল, ঠিক আছে। একদম ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমাদের কনভেকশনাল। তো কনভেকশনালটা কি আমাদের, সেটা দেখি। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওরোগ্রাফিক,
তিন নাম্বার হচ্ছে আমাদের সাইক্লোন, সাইক্লোনিক। তো দেখো কনভেকশনাল যেটা হচ্ছে আমাদের পরিবহন, যে নরমাল যেটা হয়, আর অরোগ্রাফিকটা হচ্ছে পাহাড় রিলেটেড, এখানে পাহাড়, পাহাড়ি। তারপরে সাইক্লোনিক, সাইক্লোনিকটা হচ্ছে আমাদের যে ঘূর্ণনের কারণে যেটা হয়, হ্যাঁ, ঘূর্ণন বা ঘূর্ণিঝড়ের কারণে যেটা হয় আর কি। তো আমরা যদি প্রথম থেকে শুরু করি, দেখো কনভেকশন পরিবহন, এটা হচ্ছে খুবই সিম্পল এবং সহজ। যে সূর্যের তাপে ভূপৃষ্ঠের যে জলের উৎসগুলো আছে সেখান থেকে পানি বাষ্প হয়ে উপরের দিকে চলে যায়, তারপর সেখানে প্রসেসের মাধ্যমে বৃষ্টি হিসেবে ঝরে পড়ে। তো এই জন্য দেখবা যে আমরা হচ্ছে হুটহাট বৃষ্টি দেখি, হ্যাঁ, দেখবা যে ভালো একটা দিন, রৌদ্রোজ্জ্বল দিন, হুট করে 10 মিনিট বৃষ্টি হয়ে গেছে ধুমসা। তা আবার অনেক সময় এরকম হয় যে টোটাল রোদ, কড়া রোদ, রোদের মধ্যেই বৃষ্টি হচ্ছে, হয় না? তো সেটাকে আমরা অনেক সময় বলতাম যে খেক শিয়ালের বিয়ে হচ্ছে, হ্যাঁ, শিয়ালের বিয়ে হচ্ছে বলতাম আর কি, রোদ বৃষ্টি একসাথে হইলে। এটাকে ছন্দ আছে যে রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেক শিয়ালের বিয়ে হচ্ছে। যাক, বিয়ে শাদীতে আমরা না যাই। তো আবার দেখবা যে একটা এলাকার মধ্যে হচ্ছে বৃষ্টি, তো 10 মিনিট হাঁটলে ওই এলাকার মধ্যে ওইখানে বৃষ্টি নাই, ঠিক আছে? এরকমও হইতে পারে। ওকে ভাইরা, এরপরে দেখো 2 নম্বর আছে হচ্ছে আমাদের ওরাগ্রাফিক বা হচ্ছে অরোগ্রাফিক বা হচ্ছে পাহাড়ি, ঠিক আছে? পাহাড়ি। তো এটা পরে বলি, এটা আগে বলি, এটা আমাদের বিস্তারিত বলতে হবে। তো সাইক্লোনিক বা ঘূর্ণন, ঘূর্ণনের মাধ্যমে হয়, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমার একটা সমুদ্র, সমুদ্র, এখন সমুদ্র থেকে এখানে পানি বাষ্প হয়ে উপরের দিকে চলে যাচ্ছিল। তো যেহেতু পানি এখান থেকে বাষ্প হয়ে উপরের দিকে চলে যাচ্ছে, তার মানে এখানে শূন্যস্থান তৈরি হচ্ছে। এখানে হচ্ছে আমাদের বায়ুচাপ কমে যাচ্ছে, তাই না? বাষ্পচাপ কমে যাচ্ছে। তো নিম্ন, এখানে হচ্ছে নিম্ন বায়ুচাপ সৃষ্টি হচ্ছে। কি হচ্ছে ভাই? নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। তো এই নিম্নচাপটা পূরণ করার জন্য, এই ফাঁকা স্থানটা পূরণ করার জন্য আশেপাশের যত বায়ু আছে সবগুলা দ্রুত গতিতে এখানে চলে আসে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এরকম এরকম দেখবা যে সমুদ্রের মধ্যে পানিগুলো ঘুরপাক খায়, পানি কি করে? ঘুরপাক খায়, তারপর সেখান থেকে আমাদের ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, হ্যাঁ। তো এখন দেখি যে এখানে নিম্নচাপটা কিভাবে সৃষ্টি হয়। ওই যে বললাম সূর্যের তাপে এখান থেকে বাষ্প হয়ে এখানে যে এটা গরম হয়ে উপরে চলে যায়, তারপর এই জায়গাটা ফাঁকা হয়ে যায়। যেমন ধরো এরকম একটা পাত্রের মধ্যে তুমি পানি নিছো, এই পানিটা কিভাবে ফুটে বলো তো? তুমি যেখানে হিট দিতেছ, হিট যে দিচ্ছ তুমি, হ্যাঁ, তো প্রথমে হচ্ছে এই যে নিচের লেয়ার গুলো আছে, এই নিচের লেয়ার গুলো গরম হয়, উত্তপ্ত হয়। তো এই উত্তপ্ত হওয়ার পরে এগুলো উত্তপ্ত হয়ে পানির কণাগুলো উপরে চলে যায়, তাই না? কারণ এগুলোর ঘনত্ব কমে যায়। তো এরপর কি করে? উপর থেকে আবার ঠান্ডা পানিগুলো এখানে আসে, ঠিক আছে? তো এইগুলো চলে যায়, তারপর আবার এভাবে রিপিট হতে থাকে, তাই না? মানে যেটা গরম হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায়, সেটা উপরে চলে যায়। ঠিক তেমনি ভাবে এখানে, এখানে যে বায়ু লেয়ারটা, এটা হচ্ছে বাষ্পচাপটা, এটা গরম হয়ে যায়, সূর্যের তাপ উত্তপ্ত হয়ে বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়। তো এখানে ফাঁকা স্থান তৈরি হয়, ফলে নিম্নচাপ তৈরি হয়। এর ফলে সমুদ্রের আশেপাশে, সমুদ্র তো ছোট জায়গা না, এটা তো একটা জায়গার মধ্যে, একটা এরিয়া জুড়ে, তো আশেপাশের যে এরিয়া আছে সমুদ্রের, সেই সমুদ্রের বাতাসগুলা এখানে এসে জমা হয়, তারপর এইভাবে ঘূর্ণন তৈরি হয়। তো ঘূর্ণনটা কিন্তু সিম্পল ঘূর্ণন না, বিশাল ঘূর্ণন তৈরি হয়। এই ঘূর্ণন থেকে দেখা যাচ্ছে যে পুরা বাংলাদেশে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটা ছিল আমাদের সমুদ্রের ঘূর্ণিঝড়। তো সমুদ্রের ঘূর্ণিঝড় হয়তো দেখো নাই কখনো প্র্যাকটিক্যালি, বাস্তব জীবনে দেখছো এমনিতে পরিবেশে আর কি।
দেখবা অনেক সময় যখন বাতাস আসে, হ্যাঁ, যখন জোরে বাতাস আসে তখন দেখবা যে কতগুলা স্কুল মাঠে বা রাস্তাঘাটে, হ্যাঁ, কাগজপত্র বা আবর্জনা থাকে না, তো এই আবর্জনা গুলো দেখবা এভাবে ঘুরতেছে, হঠাৎ করে এমনি ঘোরা শুরু করছে, এমন ঘোরা করতেছে যে থামার কোনো মানে সুযোগই নেই, এমন ভাবে ঘুরতেছে চরকের মতো। এখানে হয়টা কি আসলে ভাই, এখানে এই যে আমি এতক্ষণ যা বললাম এখানেও সেটাই হয়। এই জায়গার মধ্যে হচ্ছে বায়ুর চাপ কমে যায়, গরম বায়ু উপরে উঠে যায়, তারপরে আশেপাশে এলাকা থেকে বায়ু দ্রুত এখানে আসে, তারপর ঘুরতে শুরু করে। ঠিক আছে, তো আমরা ছোটবেলায় মনে করতাম যে এরকম যখন ঘুরে তখন এখানে যদি কেউ দাঁড়ায় তাহলে তার নাকি উড়ায় নিয়ে যাবে, এরকম করতে নেই, শুনতাম আর কি। যাক, আজকেও আমি যখন দুপুরবেলা শুয়েছিলাম বেডের মধ্যে, তো হঠাৎ করে দেখলাম আমার রুমের মধ্যে এরকম হইতেছে। ঠিক আছে, আমার রুমে দরজা জানালা খোলা ছিল, তো তো বাহিরে ঝড় হইতেছিল, তো সেটার বাতাস হুট করে রুমে আসছে, রুমের ভিতরে তো গরম বাতাস, বাইরে তো ঠান্ডা, ওই যে ঠান্ডা বাতাস রুমে ঢুকছে, তারপর গরম বাতাস উপরে উঠে গেছে, তারপর ঘোরাঘুরি শুরু হয়ে গেছে, বুঝেছ? এই আর কি। যাক, তাহলে আমরা হচ্ছে দুইটা শেষ করে ফেললাম, এখন আর একটা বাকি, অরোগ্রাফিক বা হচ্ছে পাহাড়ি। তো অরোগ্রাফিক বা পাহাড়িটা কি হবে ভাই? দেখো, একটু ইমাজিন করো, চোখের সামনে একটা হচ্ছে বাংলাদেশের টোটাল মানচিত্রটা ভাসো, ভাসাইছো? চোখের সামনে একটু বাংলাদেশের টোটাল মানচিত্রটা ভাসো, বঙ্গোপসাগর সহ। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে আমাদের বাংলাদেশের মানচিত্র, সাপোজ এটা বাংলাদেশের মানচিত্র, এটা হচ্ছে আমার সমুদ্র, রাইট? নিচের অংশ হচ্ছে আমাদের সমুদ্র। তো এখান থেকে বাষ্প হয়ে, জলীয় বাষ্প স্থলভাগের দিকে আসে। তো জলীয় বাষ্প বা বাতাস কোন দিকে প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করে উচ্চচাপ আর নিম্নচাপের উপরে। যেদিকে কনসেন্ট্রেশন কম, সবসময় বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, তো এখন দেখো, এই যে একটা ভূমি আছে, পৃথিবী, বাংলাদেশ, এইখানে সূর্যের আলো পড়তেছে, এই যে পানি, এখানেও সূর্যের আলো পড়তেছে। তো এখান থেকে এই স্থানটা দ্রুত উত্তপ্ত হয়। এখান থেকে এখানে উত্তপ্তটা বেশি হয়, ফলে এটার বায়ুটা বেশি গরম থাকে, এজন্য এটা উপরে চলে যায়। ঠিক আছে, ফলে ফাঁকা স্থান তৈরি হয়। আর এখান থেকে সমুদ্র থেকে বায়ু, জলীয় বাষ্প বায়ুর মাধ্যমে এইদিকে চলাচল শুরু করে ভূমির দিকে। ঠিক আছে, তো চলতে চলতে ওই যে মেঘগুলো হচ্ছে এইভাবে চলাচল শুরু করে, সমুদ্র পৃষ্ঠ থেকে উৎপত্তি হয়ে আমাদের নর্মাল ভূপৃষ্ঠের দিকে আসা শুরু করে। তো এখন দেখো, এটাকে আমরা পাহাড়ি কেন বলতেছি? পাহাড়ি কেন বলতেছি, ধরো বাংলাদেশ, ভারত, নেপাল, এই তিনটা মানচিত্র একসাথে আছে। তো তুমি দেখবা যে এই দেশগুলোর মাঝে বা এক কর্নারে একটা হচ্ছে হিমালয় পাহাড়, হিমালয়, তাই না? তো এই যে মেঘগুলো আছে, এই মেঘগুলা কি করে, এই হিমালয় পর্বতের এই পাশে এসে জমা হয়। ঠিক আছে, হিমালয় পর্বতের এক পাশে জমা হয়, তো জমা হইতে হইতে একসময় বিশাল লেয়ার তৈরি হয়ে যায় এদিকে। ঠিক আছে, এই কারণে হচ্ছে এখানে যখন অনেকগুলা মেঘ জমা হয়, এটা একটা বাউন্ডারি হিসেবে কাজ করে। তো বাংলাদেশ, ভারত সহ এই এরিয়ার মধ্যে মেঘগুলো ভালোভাবে জমা হয়, তার ফলে বৃষ্টিপাত বেশি হয় এই অঞ্চলগুলোতে। কিন্তু
এই হিমালয়ের পর্বতের ঠিক বিপরীত পাশে উল্টা পৃষ্ঠে, ওইখানে তো আর মেঘ যাইতে পারে না, তো ওই জন্য হচ্ছে এদিকে বিশাল মরুভূমির মতো। এটা ইন্ডিয়ার রাজস্থান আছে না, সেখানে বিশাল মরুভূমির মতো অবস্থা থাকে, যেখানে আমাদের এখানে টোটালি বৃষ্টি, ওই সময় ওদের এখানে একদম শুকনো মৌসুম, মরুভূমির মতো অবস্থা। ওই যে পাহাড়ে কি করে এই মেঘগুলোকে আটকায় দেয়, তো আটকায় দিতে দিতে বাংলাদেশ ভারত এই দুইটা দেশের অঞ্চল টোটালটাই ধরো কভার হয়ে যায়, তারপর বৃষ্টিগুলা হয়। তো এই বৃষ্টিগুলা কখন হয়? ওই যে প্রথমে বলছিলাম যে কনভেকশনাল বা সূর্যের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে হুটহাট বৃষ্টি, হুট করে মানে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে 2-10 মিনিট বৃষ্টি হয়ে গেছে, 5 মিনিট বৃষ্টি হয়ে গেছে, এটা হচ্ছে কনভেকশনাল। আর এইটা যেটা, এটা হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে বৃষ্টি হয় না, সারা দিন ঘন্টার পর ঘন্টা, সারা রাত ঘন্টার পর ঘন্টা, এই বৃষ্টিগুলো হচ্ছে এই কারণে হয়। ঠিক আছে, বুঝেছ? ওকে ভাইয়া, তো এইবার আমরা এর মধ্য দিয়ে বৃষ্টির টপিকটুকু টোটালি শেষ করলাম। বৃষ্টি নিয়ে আর কোনো কথা নাই, যদি আরো কোনো কথা মনে আসেও তারপরে বলবো। তো এবার দেখো ভাইয়া, শিলাবৃষ্টি। আচ্ছা, শিলাবৃষ্টি তো ওইটার মধ্যেই চলে গেছে, তাই না? শিলাবৃষ্টি তো কথা বলছি, শিলাবৃষ্টিটা মুছে দেই। তাইলে এখন আমাদের থাকতেছে শুধু বজ্রপাত। এটাকে আমরা গ্রাম্য ভাষায় কি বলি বলতো? এটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি ঠাডা। হ্যাঁ, আমরা বলি হচ্ছে ঠাডা, তাই না? গ্রামের বাড়িতে কি করে, গ্রামের দিকে যদি একজন আর আরেকজনের সাথে ঝগড়া লাগে তাহলে অভিশাপ দেয়, তোর বুকে ঠাডা পড়ুক। ইভেন যখন দুই ভাই বোন ঝগড়া লাগে তখন ভাই বোনকে, বোন ভাইকে অভিশাপ দেয়, তোর বুকে ঠাডা পড়ুক। কি হচ্ছে ঠাডা? বজ্রপাত। তো দেখো বজ্রপাত, তো বজ্রপাত তো মোটামুটি সবাই দেখছো, চিনো, হয়তো প্র্যাকটিক্যালি দেখো নাই, ফোনে দেখছো। প্র্যাকটিক্যালি না দেখলেও সবসময় গর্জন শোনো, লাইট মারা, এটা দেখো, তাই না? এটা হচ্ছে আমাদের একটা মেঘ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা মেঘ। এখন এখানেও ওই যে পার্টিকেলস গুলো পড়ছি না আমরা, যে এই মেঘের মেঘের যে উপর লেয়ার আছে সেখানে বরফ কণা জমা হয়, তারপরে সেই বরফ কণাগুলা এখানে আসে, আবার এখানে চলে যায়, পরে আরেকটু মোটা হয়, তারপর সেটা আবার আবার আসে, আবার চলে যায়, আরেকটু মোটা হয়, এভাবে মোটা হইতে হইতে একসময় বিশাল মোটা হয়, তাই না? তা এই যে তুষার বা তুষারপাত, হ্যাঁ, এইগুলা এইগুলাকে যদি তুমি একটা শিলা বৃষ্টি ধরো, একটা শিল পড়ছে, এই শিলটাকে যদি তুমি ধরো এরকম এরকম শিল, এটাকে যদি তুমি মাঝ বরাবর কাটো তাহলে দেখবা একটা পেঁয়াজ কাটলে যেরকম হয় না, হ্যাঁ, পেঁয়াজ কাটলে এরকম অনেকগুলা লেয়ার থাকে না, অনেকগুলা লেয়ার, একটা শিলা কাটলে তুমি এরকম লেয়ার পাবা। তো তার মধ্যে একদম মিড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমার একটা বরফখণ্ড, ওই যে প্রাথমিক বরফখণ্ড। তারপর এই যে এগুলা এগুলা হচ্ছে প্রতিবার ঘূর্ণন খাইতে খাইতে, প্রতিবার ঘুরতে ঘুরতে এখান থেকে জলীয় বাষ্প নিয়ে নিয়ে আস্তে আস্তে লেয়ার বড় হয়েছে, ঠিক আছে? তো এই যে এই বরফখণ্ডটা, এখানে যে কতগুলো বরফখণ্ড তৈরি হয়েছে, তো তাদের মধ্যে এই বরফখণ্ডগুলো যখন আবার উপরের দিকে চলে যাবে তখন
এগুলোর মধ্যে ঘর্ষণ হবে। তো ঘর্ষণ হওয়ার পরে কিছু হবে পজিটিভ, কিছু হবে নেগেটিভ। ঠিক আছে, আমরা কিন্তু জানি যে ইলেকট্রন গ্রহণ করলে হয় নেগেটিভ এবং ত্যাগ করলে হয় পজিটিভ, তাই না? তো এখানে বরফখণ্ডের মধ্যে দুইটা চার্জ তৈরি হবে আর কি, পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তো সাধারণত পজিটিভ গুলো উপরের দিকে হয় আর নেগেটিভ গুলো হচ্ছে আবার নিচের দিকে হয়। ঠিক আছে, এই আর কি। তো এখন সবচেয়ে মজার বিষয়, তো এই যে পৃথিবী একটা মেঘ আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে উপরের লেয়ারে তৈরি হয়েছে হচ্ছে পজিটিভ এবং নিচের লেয়ারে তৈরি হচ্ছে নেগেটিভ। তো এই মেঘটা যখন ঘুরতেছে তখন যখন এই স্থির বিদ্যুৎ গুলা খুব বেশি হয়ে যাবে, নেগেটিভের পরিমাণটা বেশি হয়ে যাবে, তখন এই মেঘটা যেখানে আছে তার ঠিক নিচের পৃষ্ঠে পৃথিবীতে সেখানে প্লাস চার্জের জমা হবে, অনেকগুলা প্লাস একসাথে জমা হবে। ঠিক আছে, তো তখন কি করবে, এই যে মাইনাস গুলো আছে না, এই মাইনাস গুলো হচ্ছে এই পথে সবগুলো নেমে আসবে পৃথিবীতে। বুঝেছো? এই নেগেটিভ গুলা পজিটিভের দিকে সবগুলা নেমে আসবে, অথবা বলতে পারো যে এই পজিটিভ গুলা নেগেটিভটাকে আকর্ষণ করে নিচে নামিয়ে ফেলছে। ঠিক আছে, তো এই যে নিচে চলে আসে, এই চলে আসাটা হয় সবচেয়ে সহজ পদ্ধতিতে। মানে সে দেখে যে কোন পথে গেলে সে দ্রুত নামতে পারবে। ঠিক আছে, তো ধরো এটা একটা খোলা মাঠ, এটা একটা টোটালি একটা খোলা মাঠ। হ্যাঁ, তো যেহেতু এটা এখানে অনেকগুলো মাইনাস, তার মানে নিচে পজিটিভ জমা হয়েছে, ভালো কথা। তো ধরো এখানে হচ্ছে একটা গাছ আছে, এখানে একটা গাছ আছে, এখানে এরকম একটা গাছ আছে। ঠিক আছে, তো আমাকে বলো তো যে এটা যদি এখান থেকে এই পথে নিচে নেমে আসে, এখানে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, আবার এই গাছের আগাতেও প্লাস আছে, টোটাল গাছটা হচ্ছে প্লাস। তাহলে আমাকে বলো তো যে এইখান থেকে এখানে নেমে আসা সহজ হবে নাকি এইখান থেকে এখানে নেমে আসা সহজ হবে? বলো। অবশ্যই এটা, আমি বলছি তো যে পথে যেতে তার হচ্ছে দূরত্ব কম লাগে, মানে সহজে যেতে পারে। ঠিক আছে, এই জন্য সে হচ্ছে মাটিতে না পড়ে সে গাছের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে পড়ে, এই যে ইলেকট্রন গুলো যখন এইদিকে নেমে আসে তখন হচ্ছে এরকম একটা লাইটনিং তৈরি হয়। হ্যাঁ, লাইট লাইট ছাড়ে এরকম এরকম লাইট একদম ডিরেক্ট এখানে এসে পড়ে যায়। তো দেখবো অনেক সময় গাছ, একটা গাছ, টোটাল একটা গাছ ছিঁড়ে দুই খণ্ড হয়ে গেছে বজ্রপাতে। হয় না এরকম? হয়। তো এইটুকু তো ক্লিয়ার। তা এখন ধরো, এখন তাহলে এই প্রশ্ন তো, এই প্রশ্নের অ্যান্সার তো তাহলে পাইছো যে কেন শুধুমাত্র গাছের মধ্যেই বজ্রপাত হয়, কেন একটা মানুষের উপরেই বজ্রপাত হয়। তো এই যে ধরো এটা টোটাল একটা ফাঁকা মাঠ, কোনো মানুষ নাই, কোনো গাছও নাই। এখন এখানে এরকম মেঘ জমা হয়েছে, তখন এগুলা র্যান্ডমলি যে কোনো জায়গায় পড়বে, অথবা এখানে যে মাঠটা আছে সেই মাঠের সবচেয়ে যে উঁচু স্থানটা আছে সেখানে পড়বে, কারণ এটা হচ্ছে তার জন্য সহজ, পথ কম লাগে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে বলা হয় যে বৃষ্টির সময় বা বজ্রপাতের সময়
কখনোই খোলা মাঠে না থাকতে, ইভেন বড় কোনো গাছের নিচে না থাকতে। কারণ এই যে বড় গাছটা, এই বড় গাছটাই তো তার জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ থাকার জন্য, নামার জন্য, বজ্রপাত হওয়ার জন্য। তো যদি একটা খোলা মাঠ, এখন এখানে হচ্ছে কোনো বড় গাছ নাই, গাছে নাই কোনো, শুধু তুমি একলা, তখন তোমাকেই অ্যাটাক করবে, ঠিক না? তো অনেকেই প্রশ্ন করে, আমার এক স্টুডেন্ট একদিন প্রশ্ন করতেছে, মাহি, যে আচ্ছা স্যার, এটা এক্স্যাক্টলি কেন মানুষের গায়ে পড়ে, এক্স্যাক্টলি কেন মানুষের একদম সোজা বরাবর পড়ে? ওই যে বললাম চার্জ, হ্যাঁ, আমাকে অ্যাটাক করতে ওর সহজ হচ্ছে, মাটিতে নাকি এই জন্য আমার দিকে পড়তেছে, কারণ আমার থেকে তার দূরত্বটা কাছাকাছি, এই জন্য। তো দেখো, কালকের ঘটনা মেবি, গতকালকে, আজকে তো হচ্ছে 25 মে মেবি, তো 24 তারিখের ঘটনা, যে ট্রেনের ছাদে করে ঈদ যাত্রায় বাড়ি ফিরতেছিল এক যুবক, তো সেইখানে বজ্রপাত হয়েছে, ঠিক আছে, হ্যাঁ, মারা গেছে। এখন কথা হচ্ছে, তাহলে ট্রেনের মধ্যে তো পড়তে পারতো, তাহলে ওই ছেলের গায়ে কেন পড়লো? ওই যে বললাম, তাকে অ্যাটাক করা সহজ, ঠিক আছে। ইলেকট্রন সবসময় চেষ্টা করে যে কোন ভাবে বা কিভাবে সহজ পদ্ধতিতে পজিটিভকে পাওয়া যাবে, ঠিক আছে, এই আর কি। তো দেখো, এই জন্য আমরা যদি কোনো সময়, ধরো আমরা একটা ফাঁকা মাঠে গেছি, হ্যাঁ, ধরো বৃষ্টি হইতেছে, ঝড় হইতেছে, এখন গরু ছাগল আনতে হবে বাড়িতে, তো আমরা হচ্ছে গরু ছাগল আনতে গেছি, তখন চেষ্টা করব যে একটা ছাতা নিয়ে যাইতে, তাহলে হচ্ছে আমরা বজ্রপাত থেকে রক্ষা পেতে পারবো, ঠিক আছে। কেন পারবো? তুমি বলতে পারো যে ভাই, আমি যদি একটা ছাতা ধরে রাখি, তাহলে এই ছাতাটাই কি হচ্ছে আমাকে বজ্রপাত থেকে রক্ষা করতে পারবে? হ্যাঁ, এই ছাতা একটা কাপড়ের তৈরি, এখানে বজ্রপাত থেকে রক্ষা কিভাবে করবে? অবশ্যই করবে ভাই। কারণ ওই যে বললাম না, যে তোমার মধ্যে পজিটিভ চার্জ তখন, আর মেঘে হচ্ছে নেগেটিভ চার্জ, তো সুযোগ পাইলেই তোমার অ্যাটাক করবে, এখানে নেমে আসবে। ও নেমে আসবে না, তুমি নিজেই ওরে টানিয়ে নিয়ে আসবা, বুঝেছো? তো যদি ছাতা থাকে, যদি ছাতা থাকে, তাহলে আমি এখানে একটা ব্যারিয়ার দিয়ে রাখছি না আমার মাথার উপরে, এই জন্য হচ্ছে ওর সাথে আমার কানেকশন হয় না, কানেকশন হয় না। যদি ছাতা না থাকে, একদম খোলা থাকে, একদম ডিরেক্ট পড়ে যাবে, যদি তোমার ভাগ্যে লেখা থাকে, ঠিক আছে। তো এই জন্য এখন তো ফুটবল মৌসুম, বৃষ্টির মধ্যে ভিজে অনেকে খেলাধুলা করে, একটু সতর্ক থাকতে হবে। যখন খুব বেশি মেঘ ডাকাডাকি করে, বজ্রপাতের আভাস পাওয়া যায়, তখন খেলাধুলাটা না করাই ভালো, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে বজ্রপাতের কাহিনী। এখন বজ্রপাত আবার দুই ধরনের আছে। কয় ধরনের ভাই? বজ্রপাত হচ্ছে দুই ধরনের। তো এটা একটা টাইপ ছিল, একটা ফার্স্ট নাম্বার টাইপ হচ্ছে আমার -cg, মানে হচ্ছে সিতে হচ্ছে ক্লাউড, জিতে হচ্ছে গ্রাউন্ড। তো নেগেটিভ ক্লাউড টু গ্রাউন্ড -cg, মানে নেগেটিভটা মাটিতে নেমে আসতেছে, এটা হচ্ছে নেগেটিভ। আর দুই নাম্বার আছে হচ্ছে আমার +cg, ঠিক আছে। তো +cটা হচ্ছে পজিটিভ, পজিটিভ ক্লাউড টু গ্রাউন্ড, পজিটিভ ক্লাউড টু গ্রাউন্ড। তখন কি হবে? ওই ক্ষেত্রেও মেঘের শেপটা এরকমই হবে। তো তখন হচ্ছে এই যে পজিটিভটা, এই পজিটিভটা এই নেগেটিভকে আকর্ষণ করবে, কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে না, এখানে পজিটিভ উপরে থাকবে, নেগেটিভ নিচে থাকবে। তো বুঝেছো তো? একটা হচ্ছে -cg আর একটা হচ্ছে +cg, যেটা হচ্ছে নেগেটিভটা মাটিতে নেমে আসে,
সেটা হচ্ছে মাইনাস সিজি, আর যেটা হচ্ছে পজিটিভটা নেবে সেটা হচ্ছে প্লাস সিজি। তো পজিটিভটা একটু দেখেন আবার। তো পজিটিভটা যখন বেশি হয়ে যায় তখন হচ্ছে আমার যে ভূমিতে অ্যাটাক করবে, তো এখানে হচ্ছে সব মাইনাস দরকার, ঠিক আছে? কারণ এটা ভূমি, তো মাইনাস দরকার। হ্যাঁ, তো অনেক সময় এরকম হয় যে এটা নিচ থেকে উপরের দিকে এভাবে যাচ্ছে, হ্যাঁ, প্লাস মাইনাসকে অ্যাটাক করতেছে। তো এইটুকু বিষয় ক্লিয়ার কিনা যে বজ্রপাত হোক আর যাই হোক, সবসময় পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন তৈরি হবে। তো বলতেছিলাম যে প্রথমটা, যখন এখানে মাইনাস বেশি তখন হচ্ছে সে পৃথিবীর পজিটিভকে আকর্ষণ করতেছে, আর যখন মেঘের মধ্যে পজিটিভ বেশি তখন হচ্ছে সে পৃথিবীর নেগেটিভকে আকর্ষণ করে বজ্রপাত ঘটাচ্ছে, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাই তাহলে পৃথিবী কখন পজিটিভ দিবে কখন নেগেটিভ দিবে? কখন দিবে? পৃথিবী বা মানুষ বা গাছ যাই হোক, মানে যাদের উপর অ্যাটাক করে, তো তারা কখন পজিটিভ কখন নেগেটিভ দিবে? পৃথিবী হচ্ছে একটা শক্তিশালী আধান, যেখানে পজিটিভও দেয় নেগেটিভও দেয়, দুইটাই আছে, পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। তো যখন যেটা প্রয়োজন হয় সেটাই দেয়, বুঝেছো? যখন যেটা প্রয়োজন হয় সেটাই দেয়। তো মেঘের দরকার নেগেটিভ, তো আমি নেগেটিভ দিব, মেঘের দরকার পজিটিভ, আমি পজিটিভ দিব, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমি তাকে ডিসচার্জ করব, নিউট্রাল করে দিব, বুঝেছো? এই বজ্রপাতের টেম্পারেচার থাকে প্রায় 28,000 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের যে পৃষ্ঠ আছে সেটার চেয়েও অনেক গুণ বেশি, বুঝেছো? তা এখন বলতে পারো যে একটা মানুষ বজ্রপাতে মারা যায়, এতটা কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট হয়, কিন্তু হচ্ছে সব বজ্রপাতের টেম্পারেচার হয়তো অ্যাটাকটা ওইরকম ভাবে হয় না। ধরো আমি এখানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ যে ক্লাউড ছিল সেটা একটু আরেকটু যদি বলি, যেটা হচ্ছে নিচের দিকে নেমে আসে মাইনাসটা, সেটা ছিল আমার মাইনাস সিজি, তাই না? তো এইটা তুমি দেখলেই চিনবা, এটা হয় হচ্ছে এরকম, আকাশ থেকে যখন নামে নিচের দিকে তখন এরকম মনে হয় যে আকাশ ছেদ করে, হ্যাঁ, এই যে এরকম 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 অনেক শাখা প্রশাখা যুক্ত থাকে, এরকম বজ্রপাত, ঠিক আছে? আর বজ্রপাত কিন্তু আগুনের কোনো একটা দলা না যে সেটা আগুনের দলা পড়ে গেছে, সেটা এরকম চার জায়গায় এরকম রশ্মির মতো, আলোক রশ্মির মতো। তো মাইনাস সিজিটা এরকম, আর যখন হচ্ছে পজিটিভটা নিচে নামবে তখন হচ্ছে প্লাস সিজি। তো সেটা কিরকম হবে? সেটা হচ্ছে একদম স্ট্রেট, একদম স্ট্রেট এইভাবে যাবে, ঠিক আছে? সেটা একদম সোজা স্ট্রেট থাকবে। তো কখনো যদি কোথাও বজ্রপাত দেখো যে সোজা নামতেছে বা সোজা উপরে উঠতেছে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই পজিটিভ নিচে নামতেছে, ঠিক আছে? বা নেগেটিভ পজিটিভের মধ্যে আকর্ষণ হচ্ছে। আর যদি দেখো এরকম যে আকাশটা পুরো একদম জাসালো হয়ে গেছে, হ্যাঁ, অনেকগুলো রশ্মি এই যে এরকম বিক্ষিপ্ত ভাবে, তো সেটা হচ্ছে আমাদের নেগেটিভ। ওকে ভাইয়া, এখন কথা হচ্ছে যে কোনটা বেশি ক্ষতিকর? এটা বেশি ক্ষতিকর, পজিটিভটা, এটা বেশি ক্ষতিকর। এটা অ্যাটাক, এটার টেম্পারেচার অনেক বেশি এবং এটার পাওয়ার অনেক বেশি, বুঝেছো? এটা তো ধরো এই যে অনেকগুলো রশ্মিতে ভাগ হয়ে গেছে না, তো এক্সাক্ট করে একজন মানুষের উপর পড়তে পারে না। আর এটা তো একদম ডিরেক্ট, মিসাইলের মতো, মিসাইলের মতো এসে আমার মাথায় পড়ে এক দুই ভাগ করে দিবে। আর এটা তো ওই যে বিচ্ছিন্ন ভাবে পড়ে, ঠিক আছে? আমরা তো অনেক ধরনের বজ্রপাত শুনি, হ্যাঁ, যখন বৃষ্টি রাতে ঘুমাই, এমনও রাত আছে যে আমরা ঘুমাতেই পারি না, সারা রাত গড়গড় 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 এমন ঠাস ঠুস এমন শব্দ যে ঘুমানোর মতো অবস্থা নেই, হয় না এরকম? হয়। তো ওই সবগুলোই কি আসলে মাটিতে আসে? সবগুলোই কি বজ্রপাত হয়? অ্যান্সার হচ্ছে না, অ্যান্সার হচ্ছে না, সবগুলাই বজ্রপাত হয় না, বুঝেছো? তো তাহলে কেমনে কি হয়, এত এত আওয়াজ হয় কেমনে হয়? পৃথিবীতে এমন দেশ আছে
একদিনে 30 লক্ষ বজ্রপাত হয়। ঠিক আছে, 30 লক্ষ বজ্রপাত। তো সব বজ্রপাত হচ্ছে মাটিতে পড়ে না, খুব কমই মাটিতে পড়ে। তাহলে এত গড়গড় আওয়াজ শুনি কেন শুনি? এগুলো কোথায় যায়? আসো দেখি। ধরো এটা একটা মেঘ, এটা একটা মেঘ, এরকম না? তো এখন এই যে দুইটা পাশাপাশি মেঘ, এই দুইটা মেঘের মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ, এদের মধ্যে যে ঘর্ষণের কারণে যেটা হয় সেটা হচ্ছে আমরা ওই যে আওয়াজ শুনি। হ্যাঁ, শুনি না? প্রায় সময় ঘর ঘর আওয়াজ হয়, এমন বিকট আওয়াজ মনে হয় যে সব ভেঙে যেতেছে, আসলে কিছুই না। ওইগুলো হচ্ছে এটা যে মেঘে মেঘে। আবার কিছু হয় যে নিজের সাথে নিজেই, এই যে পজিটিভ নেগেটিভ, নিজের এক প্রান্তের সাথে আরেক প্রান্তে, এটাও এক ধরনের শব্দ হয়। ঠিক আছে, শুধুমাত্র সেইগুলাই মাটিতে নেমে আসে যেগুলো হচ্ছে ভূমির সাথে আকর্ষণ বিকর্ষণ। তোমরা কি জানো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে শিলাবৃষ্টি, সেটা বাংলাদেশে হয়েছিল 1986 সালের 14 এপ্রিল। 1986 সালের 14 এপ্রিল কোথায় পড়ছে জানো ভাই? পড়ছে হচ্ছে আমাদের গোপালগঞ্জে। গোপালগঞ্জে শিলাবৃষ্টি হয়েছে। তো সেই শিলাবৃষ্টিতে মানুষ মারা গেছে হচ্ছে 92 জন মানুষ মারা গেছে মাত্র একদিনের শিলাবৃষ্টিতে। ওই দিন শিলার সাইজ ছিল সবচেয়ে থেকে বেশি, 1 কেজি ওজন, 1 কেজির উপরে, 1 কেজির উপরে ওজন ছিল একটা শিলা। কল্পনা করতে পারো, 1 কেজি ওজন একটা পাথর উপর থেকে নিচে পড়ছে শিলা। বুঝেছ? বাংলাদেশের ইতিহাসে এবং বলে থাকে আর কি যে পৃথিবীর ইতিহাসে ওইটা প্রথম এরকম ঘটনা। দেখো, এই দুইটা প্রশ্ন আমাদের জাগে মনে, যে বজ্রপাতের সময় বিকট শব্দ হয় কেন? কেন শব্দ হয়? তো দেখো, বজ্রপাত হচ্ছে একটা লাইট মারে না? তো এই যে ইলেকট্রন গুলা বা এই যে চার্জ গুলা, কারেন্ট গুলা, বিদ্যুৎ গুলা, এগুলা পৃথিবীতে আসতেছে। এখানে অনেক বেশি তাপ উৎপন্ন হয়, অনেক বেশি। বললাম না যে প্রায় সূর্যের পৃষ্ঠের সমান বা তার চেয়েও বেশি, 30,000 ডিগ্রি সেলসিয়াস এরকম তাপ উৎপন্ন হয়। তো এত তাপে যে স্থানে পড়ে সেই স্থানের বায়ুকে প্রসারিত করে। হ্যাঁ, তো সেই স্থানের বায়ু হচ্ছে এত তাপে সেই স্থানের বায়ু আশেপাশে ছোটাছুটি করা শুরু করে। তো যেই জায়গার মধ্যে বজ্রপাত পড়ছে এখানকার উত্তপ্ত বায়ুগুলা আশেপাশে ছড়ায় পড়ে। তো এছাড়া আশেপাশের যে স্বাভাবিক বায়ু আছে যেগুলোতে পড়ে নাই, ওই বায়ুগুলো তো শীতল বায়ু, স্বাভাবিক বায়ু, ওই বায়ুগুলোর সাথে এগুলার একটা সংঘর্ষ হয়, তখন হচ্ছে আমরা আওয়াজ শুনতে পাই। বুঝেছ ভাইয়া? আসলে কিন্তু বজ্রপাতটা কোনো আওয়াজ নিয়ে আসে না, আওয়াজ হয় বাতাসের কারণে। বজ্রপাতের মাধ্যমে প্রচুর তাপ উৎপন্ন হয়, 30,000 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো
তো এই তাপটা হচ্ছে আমাদের বায়ুকে প্রসারিত করে এবং উত্তপ্ত বায়ুগুলো আশেপাশে ছড়ায় পড়ে। তো যখন ছড়ায় পড়ে তখন তার আশেপাশে যে ঠান্ডা বা শীতল বায়ুগুলো ছিল ওইগুলোর সাথে সংঘর্ষ হয়। এই জন্য হচ্ছে আমরা শব্দ শুনতে পাই। বুঝেছো? এখন নেক্সট প্রশ্ন, যে অনেক দেরিতে শব্দ শোনা যায় কেন? এখানে আমি সবটা লিখি নাই। অনেক দেরিতে বলতে বোঝাতে চাচ্ছি যে ধরো একটা লাইট মারছে, তো লাইট মারার দেখবা আরো 1 মিনিট পরে শব্দ শোনা যায়। 1 মিনিট যদি হবে না, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড এরকম পরে শব্দ শোনা যায়। এখন কথা হচ্ছে এটা কেন হয়? এটার ব্যাখ্যা কি? আসো এটা দেখি। তো দেখো এখানে দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে শব্দ। তো আমরা তো জানি যে আলো হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যায়। আলোর বেগ হচ্ছে সবচাইতে বেশি, তাই না? তো যেই জায়গার মধ্যে বজ্রপাত হয় ওইখান থেকে সাথে সাথেই আমাদের চোখে আলো এসে পড়ে খুব ন্যানো সেকেন্ডের মধ্যে। যে স্পটের মধ্যে বজ্রপাত পড়ছে ওইটার আশেপাশে এলাকা যত চত্বর আছে সবগুলাতে লাইটটা দেখা যায়। ঠিক আছে? একদম সাথে সাথে। কিন্তু শব্দ অনেক পরে শোনা যায়। অনেক পরে বলতে গেলে 5 মিনিট, 20 মিনিট, ওরকম না, ওই 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এটাই তো অনেক কিছু। তো কেন শোনা যায়? ওই যে আলো পড়ছে, তারপরে আশেপাশে বায়ুর সাথে সংঘর্ষ হচ্ছে, তারপর বাতাসের মাধ্যমে আমাদের কানে আসতেছে। অনেক লিড দরকার। তুমি একটা কথা চিন্তা করো ভাইয়া, যে আলোর বেগ হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। মানে আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড আর কি। অন্যদিকে শব্দ, হ্যাঁ, বা বায়ুতে শব্দের বেগ আর কি, আমাদের জেনারেল বায়ুতে শব্দের বেগ হচ্ছে 330 বা 332 মিটার পার সেকেন্ড। তো তুমি কম্পারিজন করে দেখো তো, কোথায় 3 লক্ষ আর হচ্ছে কোথায় 330? হ্যাঁ, আকাশ পাতাল ব্যবধান না? ব্যবধান কি না? এই জন্য হচ্ছে আমরা শব্দ দেরিতে শুনি যদি আমরা লাইটটা আগে দিই। ঠিক আছে? তো এবার একটা মজার গল্প দিয়ে শেষ করি। অনেক তো বক করলাম। এক লোক অন্ধকার রাতে, প্রচন্ড অন্ধকার, প্রচুর অন্ধকার, গুটগুটে অন্ধকার এবং প্রচন্ড বজ্রপাত, টাস টাস শব্দ। তো হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। যে সময় বজ্রপাত হয় সময় দেখবা যে বৃষ্টি এতটা থাকে না। হ্যাঁ, বজ্রপাতের সময় বৃষ্টি এত বেশি হয় না, কমে যায় আস্তে আস্তে। তো ওই লোক হচ্ছে হাতে ধরো লাইট নাই, ছাতা নাই, মানে কোনো মতেই কষ্ট করে একটু অন্ধকার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। আল্লাহ আল্লাহ করে যাচ্ছে যে কোনো মতের জন্য বাসায় গিয়ে পৌঁছতে পারি। তো কি করলো, হঠাৎ করে এক গর্তে গিয়ে পড়ছে, বিশাল এক গর্তের মধ্যে হোঁচট খেয়ে পড়ছে। ওই মুহূর্তে হচ্ছে আবার এই বজ্রপাত যেটা আছে এটা লাইট মারছে, পুরা পৃথিবী তখন একবার আলোকিত হয়ে গেছে। ঠিক আছে? তখন ওই লোক বলতে সাক্ষেপ করে, আল্লাহ তুমি তো ফাইলে আবার লাইট মেরে দেখলা যে ঠিক মতো পড়ছে কিনা। বুঝছো? বলতেছে যে তুমি তো ফালছই, ফাইলে আবার লাইট মেরে দেখলা যে ঠিকঠাক মতো পড়ছে কিনা। আসলে কি তাই? আসলে হচ্ছে এটা বজ্রপাত, এটা তো লাইট মারা হয়নি। ঠিক আছে? যাক,
এই ছিল আমাদের বৃষ্টি, শিলাবৃষ্টি, বজ্রপাত যা যা আছে সব 14 গোষ্ঠী আমরা উদ্ধার করলাম। আজকের কথাবার্তা এখানে সমাপ্ত করি। আমার জন্য দোয়া করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।